হ্যালো, আজ আমরা ক্লাস 10-এর রাসায়নিক বন্ধন শুরু করছি। ট্রাইফিসের পক্ষ থেকে আমি রমেন মণ্ডল। আমাদের ক্লাসের প্রত্যেকটা ক্লাসের ধরো এই ক্লাস হচ্ছে এই ক্লাস সমযোজী বন্ধনের ক্লাস 10-এর ক্লাস। এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে ক্লাস 10-এর বিভিন্ন ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে বিভিন্ন ভিডিও দেখা যাবে। আমরা ক্লাস 10-এর পুরো সিলেবাস কমপ্লিট করব, আস্তে আস্তে কমপ্লিট চলছে, দেখা যাক কতটা কমপ্লিট করা যায় এবং যত দ্রুত কমপ্লিট করা যায় তা আমরা দেখছি। চলো আজকে শুরু করছি রাসায়নিক বন্ধন। খুব ইন্টারেস্টিং ছোট চ্যাপ্টার, কিন্তু খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। চলো শুরু করো। প্রত্যেকটা কথা একটু মন দিয়ে ক্লাস শেষ অবধি দেখলে আশা করা যায় রাসায়নিক বন্ধন নিয়ে কোনো সমস্যা থাকবে না। রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন কি? রাসায়নিক বন্ধন হলো একটি আকর্ষণী বল, আকর্ষণী বল যার সাহায্যে মৌলের বা যৌগের অণু গঠিত হয়, অণু গঠিত হয়। অর্থাৎ পরমাণু অবস্থায় থাকে না, পরমাণু অবস্থায় থাকে না। প্রশ্ন হলো রাসায়নিক বন্ধন কেন গঠন করে, কিভাবে গঠন করে, এটা আমরা জানব। তাহলে রাসায়নিক বন্ধন হলো একটি বিশেষ ধরনের আকর্ষণী বল যার সাহায্যে মৌল বা যৌগের অণু গঠিত হয়। আগে জেনে নিই কোন কোন পরমাণু পারমাণবিক অবস্থায় থাকে, অর্থাৎ পরমাণু অবস্থায় থাকে, তারা কখনোই অণু গঠন করে না। তারা হলো নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল, যেমন হিলিয়াম, এর পরমাণু ক্রমাঙ্ক 2, ইলেকট্রন বিন্যাস 2। নিয়ন Ne 10, ইলেকট্রন বিন্যাস 2, 8। আর্গন Ar 18, 2, 8, 8। এই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাসটাকে পর্যালোচনা করা হলো। দেখা গেল যে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনটা 8 বা 2। যদি 2 বা 8 হয় তাহলে সেই মৌলগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই এদের নাম দেওয়া হয়েছিল নিষ্ক্রিয় মৌল। যেহেতু এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাদেরকে নিষ্ক্রিয় মৌল বলে। দুভাবে তাহলে আমরা অন্য কিছু মৌলের কথা দেখে নিই যেগুলো নিষ্ক্রিয় নয়। যেমন ধরো সোডিয়াম, পরমাণু ক্রমাঙ্ক 11, তাহলে ইলেকট্রন কটা? 11, তাহলে ইলেকট্রন বিন্যাস 2, 8, 1। তাহলে এর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনস কটা? একটা। এটা কি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়? না। আচ্ছা, ক্লোরিন 17, ইলেকট্রন বিন্যাস 2, 8, 7। এর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনস কটা? 7টা। এটা কি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়? না। তাহলে একটি মৌল রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হবে তখনই যদি তার সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রনস হয়, এক্সেপশনাল হিলিয়াম, তার কাছাকাছি মৌল হাইড্রোজেন ছাড়া। অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রনস কোনো মৌলের পরমাণু যদি করে ফেলে তাহলে কিন্তু সে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, অর্থাৎ রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হবে। এই 8টা করার তাগিদ নিয়ে রাসায়নিক বন্ধন গঠিত হয়। রাসায়নিক বন্ধন 3 রকমের: আয়নীয় বন্ধন, 2 সমযোজী বন্ধন, 3 অসমযোজী বন্ধন। আমাদের আলোচ্য চ্যাপ্টারে আমরা এই 2 ধরনের বন্ধনের কথা পড়ব, আয়নীয় এবং সমযোজী। প্রথমত আসি আমরা আয়নীয় বন্ধন, কিভাবে আয়নীয় বন্ধন গঠন করে এবং কারা গঠন করে। আচ্ছা, তাহলে রাসায়নিক বন্ধন গঠন করার মূল লক্ষ্য কি? না, সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রনস করা, মানে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করা। রাসায়নিক বন্ধনের সংজ্ঞা হিসেবে তুমি কি বলবে? কোনো মৌলর নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় ইলেকট্রনস গ্রহণ বা বর্জন বা জোড় গঠন করে অণু গঠন করার ক্ষমতাকে
আমরা বলবো রাসায়নিক বন্ধন। বন্ধন 3 রকমের পড়ব আমরা, আয়নীয়, সমযোজী এবং অসমযোজী। এর মধ্যে আমাদের সিলেবাসে আয়নীয় এবং সমযোজী বন্ধন আছে, আমরা শিখব আয়নীয় বন্ধন। যেমন ধরো দুটো মৌলের কথা বলি, সোডিয়াম ইলেকট্রন বিন্যাস 2, 8, 1, ক্লোরিন 2, 8, 7। তাহলে এই সোডিয়ামটা যদি তার সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রনস করতে চায় তাহলে তাকে 7টা ইলেকট্রনস গ্রহণ করতে হতে পারে, করলে হবে, তাহলে 8টা হবে। আইদার আরেকটা হতে পারে, এই যে একটা ইলেকট্রনস আছে এটাকে সে ছেড়ে দিল, তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা কী দাঁড়াবে 2, 8, তাও হতে পারে। কোনটা বেশি সুবিধাজনক, 7টা নেওয়া না একটা ছেড়ে দেওয়া? একটা ছেড়ে দিয়ে সে কি করে 2, 8 ইলেকট্রন বিন্যাস লাভ করে। একই রকম এ কী করতে পারে, 7টা ছেড়ে দিয়ে করতে পারে, 7টা ইলেকট্রনসকে ছেড়ে দিল। আইদার একটা ইলেকট্রনস নিয়ে সে ইলেকট্রন বিন্যাস করলো 2, 8, 8। এক্ষেত্রে ক্লোরিন একটা ইলেকট্রনস গ্রহণ করে 2, 8, 8 এইরকম ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এইভাবে তাহলে কি হলো, সোডিয়াম একটা ইলেকট্রনস ছাড়লো, ক্লোরিন একটা ইলেকট্রনস গ্রহণ করলো, করে সোডিয়াম বা ক্লোরিন এরা কিন্তু 8টা ইলেকট্রনস ভজালো, কিন্তু তারা কিন্তু আর পারমাণবিক অবস্থায় থাকলো না। সোডিয়াম যখন একটা ইলেকট্রনস ছাড়লো, ছেড়ে কিন্তু সে Na+ হয়ে গেল, মানে আয়নে পরিণত হলো। এটা কি ধরনের আয়ন? এটা ক্যাটায়ন। ওকে, আচ্ছা। আবার ক্লোরিন একটা ইলেকট্রনস গ্রহণ করলো, করে সে Cl- হলো। এই Cl- ইলেকট্রন বিন্যাস কত? 2, 8, 8। তাহলে এটা নিষ্ক্রিয় হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মতো, তাহলে এটা স্টেবল, এটা স্টেবল। সেরকমই সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছিল, দিয়ে তার ইলেকট্রন বিন্যাস কেটে দাঁড়িয়েছিল Na+, এখন তার ইলেকট্রন বিন্যাসটা 2, 8, তাহলে এটাও একটা স্টেবল। তাহলে এই দুটো অবস্থা কিন্তু এই দুটো অবস্থার থেকে নিষ্ক্রিয় অবস্থা, তাই এই অবস্থায় তারা পৌঁছলো। কিন্তু পৌঁছতে গিয়ে তারা কি করলো, দুটো আয়নে পরিণত হলো। এই আয়ন অর্থাৎ Na+ এবং Cl- এই আয়ন এদের মধ্যে কি হলো, আকর্ষণ বল কাজ করলো, ফলে তারা NaCl অণু গঠন করলো আকর্ষণ বলের দ্বারা। তাহলে একটা পরমাণু ইলেকট্রনস ছাড়লো, সেই ইলেকট্রনসটা অপর পরমাণু নিল, নিয়ে তারা কিসে পরিণত হলো, আয়নে পরিণত হলো। আয়নে পরিণত হওয়ার পর তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করলো, এই আকর্ষণ বল কাজ করে তারা কি করলো, একটা অণু অবস্থায় পৌঁছলো। এইভাবে তারা একটা অণু গঠন করলো। এইভাবে আকর্ষণ বলের দ্বারা অণু গঠন করবার, করে বন্ধন বা অণু গঠন করবার এই ক্ষমতাটাকে আমরা বলি আয়নীয় যোজ্যতা। আর এই বন্ধনটাকেও বলছি আমরা আয়নীয় বন্ধন, আর মৌলটাকে, যৌগটাকে বা অণুটাকে আমরা বলছি আয়নীয় যৌগ। ওকে, তাহলে রাসায়নিক বন্ধন করার একটা প্রক্রিয়া আমরা শিখলাম, যেটা ইলেকট্রন বর্জন করছে একজন, অপরজন ইলেকট্রনসটা গ্রহণ করছে, করে তারা একটা তড়িতাকর্ষণ বলের সাহায্যে অণু গঠন করছে। তাহলে আয়নীয় যৌগের সঙ্গে ক্ষেত্রে আমরা সংজ্ঞা কি বলবো, কোনো মৌল নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে আয়নে পরিণত হয়ে তড়িতাকর্ষণ বলের সাহায্যে অণু গঠন করবার ক্ষমতাকে তড়িৎযোজ্যতা বা আয়নীয় যোজ্যতা বলে। আর ওই যৌগটাকে তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ বলে। ওকে, এছাড়া আমরা আরও কিছু উদাহরণ একটু দেখে নেব। এখন আসছি MgCl2 এই অণুটা। চলো প্রথমত Mg দেখি, এর পরমাণু ক্রমাঙ্ক কত? 12। তাহলে ইলেকট্রন বিন্যাস 2, 8, 2। ক্লোরিন 17, 2, 8, 7। তাহলে ম্যাগনেসিয়াম যদি ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাসের মতন করতে চায়, তার সর্ববহিস্থ কক্ষে কটা করতে হবে? 8টা। এর ক্ষেত্রে কটা করতে হবে? 1টা। আচ্ছা, তাহলে 8টা করতে গেলে একে কী করতে হবে? 2টো ইলেকট্রন ছাড়তে হবে। ওকে, ক্লোরিন, দুটো ক্লোরিন যদি ওই দুটো ইলেকট্রনসকে নিয়ে নেয়, তাহলে কি হচ্ছে না, এর ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 8,
এরও হবে 2 8 8। তাই কি হচ্ছে, এই যে ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছেড়েছিল নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য, সেই দুটো ইলেকট্রনস দুটো ক্লোরিন এক একটা করে নিয়ে তারা কি করলো, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। ফলে কি হলো না, Mg দুটো ইলেকট্রন ছাড়লো, Mg2+ গঠন করলো। Cl একটা ইলেকট্রন নিল, দুটো ক্লোরিন নিল, তাই 2Cl- গঠন করলো। এখন তারা আকর্ষণ বলের সাহায্যে কি করলো, যুক্ত হলো এবং যুক্ত হয়ে তারা তৈরি করলো MgCl2। ওকে, তাহলে কি হচ্ছে আয়নীয় যৌগের ক্ষেত্রে, আবারও রিপিট করছি, কোনো মৌল ইলেকট্রনস ছাড়ছে, সেই বর্জিত ইলেকট্রনসকে অপর মৌলের পরমাণু ইলেকট্রনসগুলোকে নিয়ে আয়নিত অবস্থায় পৌঁছে আয়ন অবস্থাতে আকর্ষণ বলের সাহায্যে, যেহেতু দুটো বিপরীত আয়ন তৈরি করছে, একটা ক্যাটায়ন একটি অ্যানায়ন, ক্যাটায়ন হচ্ছে গিয়ে Mg2+, অ্যানায়ন হচ্ছে Cl-, অর্থাৎ নেগেটিভ আয়নকে অ্যানায়ন বলছি, পজিটিভ আয়নকে ক্যাটায়ন বলছি, তাদের মধ্যে একটা তড়িতাকর্ষণ বল সৃষ্টি হচ্ছে, ফলে তারা আবদ্ধ হচ্ছে এবং একটা অণু গঠন করছে। ওকে, এক্ষেত্রে কতগুলো কথা একটু বলে রাখি। এক, এই যে NaCl বলো, MgCl2 বলো, এগুলো কি যৌগ তাহলে? তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। এই যৌগগুলো কিন্তু কখনোই একটি অণু অবস্থায় থাকে না। কিভাবে গঠন করে বলো তো? এক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে এই যে আকর্ষণ বলের সাহায্যে গঠন করছে না, এই যে গঠন করছে, এক্ষেত্রে কি হচ্ছে, ধরো Na এর চারপাশে অনেকগুলো ক্লোরিন বা Cl এর চারপাশে অনেকগুলো সোডিয়াম, এইভাবে আকর্ষণ বলের সাহায্যে গঠন করছে। ফলে তারা গঠন করছে কেলাস গঠন করছে। অণু অবস্থায়, বিচ্ছিন্ন অণু অবস্থায় কখনো আয়নীয় যৌগের ক্ষেত্রে অণু পাওয়া যায় না, অর্থাৎ অণু অবস্থায় কখনো পাওয়া যাবে না। কি হিসেবে পাওয়া যাবে? কেলাস আকারে পাওয়া যায়। ক্লিয়ার? এখান থেকে তাই একটি প্রশ্ন থাকে, কি থাকে প্রশ্ন? একটি প্রশ্ন থাকে, সেটা হচ্ছে গিয়ে যে আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ভর বলা হয়, সংকেত ভর বলা হয়, আণবিক ভর কথাটা বলা হয় না। অর্থাৎ একটি ধরো NaCl, এই NaCl এর ক্ষেত্রে আমরা NaCl এর আণবিক ভর কত ক্যালকুলেট করি না। আণবিক ভর কেন ক্যালকুলেট করি না? কারণ আণবিক ভর বলতে কি বোঝায়? একটি অণুর ভরকে বোঝায়। একটা আয়নীয় যৌগে কখনোই অণু হিসাবে থাকে না, থাকে কেলাস হিসাবে। অর্থাৎ অনেকগুলো NaCl একসাথে যুক্ত হয়ে এইভাবে যুক্ত হয়তো করে কেলাস গঠন করে, ফলে তার ক্ষেত্রে আমরা বলি সংকেত ভর। যেমন সোডিয়ামের হচ্ছে 23, ক্লোরিনের হচ্ছে 35.5, ফলে 58.5, সেটা হচ্ছে গিয়ে আণবিক ভর বলি না, বলি সংকেত ভর। তাহলে কি বলবে? একটি NaCl এর সংকেত ভর 58.5 বলা হয়, আণবিক ভর নয়। কারণ আণবিক ভর বলতে বোঝায় একটি অণুর ভর। তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে কখনোই বিচ্ছিন্ন অণু পাওয়া যায় না। একটি অণু অপর অণুগুলোর মধ্যে একটি আকর্ষণ বলের সাহায্যে কেলাস গঠন করে অবস্থান করে, ফলে তার আণবিক ভর হয় না, বলা হয় সংকেত ভর। ওকে, আচ্ছা, এবারে আসছি আরও একটি যৌগে, তোমাদের বইয়ে অনেকগুলি উদাহরণ দেওয়া থাকবে, তার মধ্যে আবার একটি উদাহরণের কথা বলি, তারপরে আমরা আসব সমযোজী যৌগের ক্ষেত্রে। ওকে, এখানে কতগুলো অণুর কথা পড়ে নেব, সেই অণুগুলোর কী ধরনের বন্ধন গঠন করেছে, কিভাবে স্ট্রাকচারটা গঠন হয়েছে সেটা দেখে নেব। লিথিয়াম হাইড্রাইড, লিথিয়াম ইলেকট্রন বিন্যাস দেখি 2 1, হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস দেখি 1। হাইড্রোজেন যদি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে, এর নিকটতম নিষ্ক্রিয় মৌল কি? হিলিয়াম। হিলিয়ামের শেষ কক্ষে কটা? 2টো। তাহলে এর দুটো ইলেকট্রনস করতে গেলে কি হবে? একটা ইলেকট্রন সেকে নিতে হবে, 1। লিথিয়াম এর নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়াম, শেষ কক্ষে কটা রাখতে হবে? 2টো। ওকে, তাহলে কি করবে? লিথিয়াম কি করলো? একটা ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দিয়ে কি তৈরি করলো? লিথিয়াম প্লাস আয়ন, ক্যাটায়ন তৈরি করলো। হাইড্রোজেন ওই ইলেকট্রনসটাকে গ্রহণ করলো, করে কি করলো? H- তৈরি করলো। ওকে, এখন এদের মধ্যে আকর্ষণ বল, অর্থাৎ লিথিয়াম প্লাস H-
করে লিথিয়াম হাইড্রাইড গঠন করলো। এর ইলেকট্রন বিন্যাসটা দিয়ে যদি আমি ব্যাখ্যা করি তাহলে এর বাইরের কক্ষে কটা আছে? একটা। হাইড্রোজেনের বাইরের কক্ষে কটা আছে? একটা। একে দিয়ে দিল, দিয়ে কি তৈরি করলো? এই ইলেকট্রনসটা একে দিল। তাহলে এখন লিথিয়ামের বাইরের কক্ষে 1 2 3 4 5 6 7 8, লিথিয়ামের বাইরের কক্ষে এখন ইলেকট্রনস কটা দাঁড়ালো? দুটো। হাইড্রোজেনের কটা দাঁড়ালো? দুটো। ওকে, ক্লিয়ার হলো? আচ্ছা, হয়েছে। তাহলে জোন গঠন করলো। এবারে আসছি আমরা ক্যালসিয়াম অক্সাইড। এবারে আসছি ক্যালসিয়াম অক্সাইড। CaO, Ca কত? 20, 2 8 8 2। অক্সিজেন 2 6। তাহলে এই ক্যালসিয়াম যদি নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায় তাহলে সে কী করবে? এই দুটো ইলেকট্রনসকে ত্যাগ করবে, দুটো ইলেকট্রনস ছেড়ে দিল, ছেড়ে দিয়ে কী তৈরি করবে? Ca+2। অক্সিজেন ওই দুটো ইলেকট্রনসকে নিয়ে নিল, নিয়ে তার ইলেকট্রন বিন্যাসটা কত হবে? O-, 2 8। এর ইলেকট্রন বিন্যাস কত দাঁড়ালো? 2 8 8। তাহলে এটা নিষ্ক্রিয় মৌল, এটা নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। ফলে এখন এটা কি হয়ে গেছে? আয়ন রূপে হয়ে গেছে। এদের মধ্যে কি হবে? আকর্ষণ বল হবে, যে ফলে এটা থেকে তৈরি করে CaO। ওকে, চলো নেক্সট আমরা আসছি সোডিয়াম ফ্লুরাইড। সোডিয়াম ফ্লুরাইড NaF। চলো Na, ইলেকট্রন বিন্যাস 2 8 1। ফ্লোরিন 2 7। তাহলে কী হবে? সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে দাঁড়াচ্ছে Na+, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। ফ্লোরিন ওই ইলেকট্রনসটাকে নিল, নিয়ে তৈরি করলো NF-। কী হলো? ইলেকট্রন বিন্যাস 2 8 হয়েছে। এরা নিষ্ক্রিয়, কিন্তু এরা কি তৈরি হয়ে গেছে? আয়নে পরিণত হয়ে গেছে। তাহলে এদের মধ্যে কি হবে? আকর্ষণ বল হবে, করে তারা কি তৈরি করছে? সোডিয়াম ফ্লুরাইড। ওকে, তাহলে এইভাবে আমরা আয়নীয় যৌগ গঠন করতে দেখলাম। অর্থাৎ যে ক্ষেত্রে নিট কথা যেটা বুঝলাম সেটা হচ্ছে গিয়ে একটা মৌল ইলেকট্রনস ছাড়বে, অপর মৌল সেই ইলেকট্রনসগুলো গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, করে তারা রাসায়নিকভাবে একটা তড়িতাকর্ষণ বলের সাহায্যে যুক্ত হয়ে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হবে। এই ধরনের যৌগগুলোকে আমরা বলছি আয়নীয় যৌগ। আর যে ধর্মের জন্য, যে ক্ষমতার জন্য তারা এই ধরনের যৌগ গঠন করছে সেটাকে আমরা বলছি তড়িৎ যোজ্যতা। ওকে, এই তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে কিছু ধর্মগুলো একটু পড়ে নেব। কীরকম? এরা যেহেতু এদের আকার কেমন হয়? 1 নম্বর, এদের আকার কেমন হয়? এরা কিভাবে থাকে? এদের ভৌত অবস্থা কি হয়? এরা কেলাস আকার থাকে। এরা কেলাস আকার, কারণ এরা অণু অবস্থায় থাকে না। ওকে। 2, এদের ভৌত অবস্থা সাধারণত এরা কঠিন প্রকৃতির হয়, কঠিন প্রকৃতির হবে 2 নম্বর ধর্ম। 3, যেহেতু এরা কঠিন, এদের স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক উচ্চমানের হয়, গলনাঙ্ক উচ্চমানের হয়। ওকে, তাহলে ধর্ম কি কি বলছি? 1, আকার, এদের আকার কীরকম হবে? কেলাস আকার। এদের ভৌত অবস্থা কীরকম হবে? সাধারণত কঠিন হবে। 3 নম্বর, স্ফুটনাঙ্ক গলনাঙ্ক খুব উচ্চমানের হবে। 4 নম্বর, এরা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, তড়িৎ পরিবহন করে। ওকে, তড়িৎ পরিবহন করে, কঠিন অবস্থা কিন্তু করে না। গলিত অবস্থায়, জলে দ্রবীভূত অবস্থায় এরা আয়নে যে আয়ন গঠন করছিল ওই আয়নটা ভেঙে যায়, ভেঙে গিয়ে তারা আয়নে পরিণত হয়ে যাওয়ার জন্য তারা তড়িৎ পরিবহন করতে পারে। ওকে, এক্ষেত্রে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে কি, এই যে ইলেকট্রনস বর্জন করলো, ইলেকট্রনস গ্রহণ করলো, এটাকে আমরা জারণ এবং বিজারণ বলি। জারণের ইংরেজি কি জানো? অক্সিডেশন। রিঅক্সিডেশন হচ্ছে বিজারণ, অক্সিডেশন। ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে জারণের কোনটাকে জারণ বলবো আমরা সাধারণত ভুলে যাই, সেটা হচ্ছে গিয়ে কোনটা জারণ, ইলেকট্রনস গ্রহণ না বর্জন। সেক্ষেত্রে একটু কথা বলে নিই। RIG, rig or oil, OIL. Oxidation is
ইলেকট্রন লস, এল ফর লস, যখন ইলেকট্রন লস করে তখন তাকে আমরা বলি জারণ। রিঅক্সিডেশন ইজ ইলেকট্রন গেন, ইলেকট্রন গেন করলে তাকে আমরা বলি বিজারণ। তাহলে অক্সিডেশন এবং রিঅক্সিডেশন ইলেকট্রনীয় তত্ত্ব হিসাবে এই কথাটা আমরা খেয়াল রাখতে পারি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে, আমরা স্বাভাবিকভাবে বলি সোডিয়ামের সাথে ফ্লোরিনের বিক্রিয়ায় সোডিয়াম ফ্লোরাইড উৎপন্ন হলো, এক্ষেত্রে জারণ বিজারণ উভয়ই ঘটলো। কীভাবে ঘটলো? ইলেকট্রনস বর্জন এবং গ্রহণ করে। ওকে, তাহলে ইলেকট্রনস গ্রহণ এবং বর্জন করে ঘটলো বলে ওয়াইএল এবং জি রিগ, অয়েল এবং রিগ, এটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের ক্ষেত্রে জারণ বিজারণের এমনি সাধারণ যে ইলেকট্রনীয় তত্ত্ব সেটা আমাদের ক্ষেত্রে খেয়াল থাকবে। ওকে, তাহলে এই ঘটনাগুলো আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা দেখতে পাই এবং সেক্ষেত্রে আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে এরকম ধরনের ধর্ম আমরা দেখতে পাই। ওকে, আসছি আমরা সমযোজী যৌগে বা সমযোজী। এখন আমরা আসছি সমযোজী বন্ধন। ধরো একটা উদাহরণ দিই, একটা রেস্টুরেন্টে দুই বন্ধু খেতে গেছো, দুজনের কাছেই 60 টাকা করে আছে। রেস্টুরেন্টে বিল হলো 100 টাকার, দুই বন্ধুই সমানভাবে টাকা দিলে 50 টাকা 50 টাকা দিয়ে বিলটা মেটানো হলো। ঠিক এই রকমই প্রকৃতিতে কিছু কিছু মৌল আছে যারা সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা নিষ্ক্রিয় গ্যাসের মতন করবার তাগিদে সমান সংখ্যক, এখানে সমান সমান টাকা দিয়েছিল, সেরকমই সমান সংখ্যক ইলেকট্রনস দিয়ে ইলেকট্রনস জোড় গঠন করলো, যে জোড়টার ওপরে দুজনেরই সমান অধিকার থাকবে। এইভাবে যৌগর অণু বা মৌলের অণু গঠন করার ক্ষমতাটাকে বলা হয় সমযোজ্যতা। সমযোজ্যতা কীরকম? যেমন ধরো H2O, জল, জল এর গঠন বিন্যাসটা আমরা দেখি। আমরা প্রথমেই বলেছি প্রত্যেকটা পরমাণু চাইছে যারা নিষ্ক্রিয় নয় নিষ্ক্রিয় হতে, হওয়ার তাগিদে 2 বা 8 সর্বশেষ কক্ষে ইলেকট্রনস করতে চাইছে। হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস, একটা ইলেকট্রনস বাইরের কক্ষে। ওকে, অক্সিজেন বাইরের কক্ষে 6টা ইলেকট্রনস, 1 2 3 4 5 6। হাইড্রোজেনটা যদি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায় তাহলে কি হবে? এর সর্ববহিস্থ কক্ষে 2টো ইলেকট্রনস হতে হবে। অক্সিজেন যদি নিষ্ক্রিয় হতে চায় এর সর্ববহিস্থ কক্ষে আছে 6টি, করতে হবে 8টি। এখন কি করছে? এই হাইড্রোজেনটা একটি ইলেকট্রনস দিল, অক্সিজেন একটি ইলেকট্রনস দিল, দিয়ে একটি জোড় গঠন করলো। এই জোড়টার ওপরে এই হাইড্রোজেন বা অক্সিজেনের সমান অধিকার থাকলো। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কত হলো? 2। এটা তো এর, এই জোড়টা, তাহলে জোড়টা এর সমান অধিকার থাকলো। অক্সিজেন এর সর্ববহিস্থ কক্ষে এখন ইলেকট্রনস কত? 1 2 3 4 5 6 7। আরেকটা হাইড্রোজেনের সাথে সে এইরকম জোড় গঠন করলো, এই জোড়টার উপরে এরও অধিকার থাকছে, এরও অধিকার থাকছে। তখন কি হচ্ছে না, এই এখন এই অক্সিজেনটার দেখো 8টা ইলেকট্রনস হচ্ছে, 1 2 3 4 5 6 7 8। এই জোড়টার 2 2 4 2 6 2 8। হাইড্রোজেনের এই জোড়টার সমান অধিকার থাকছে, তাহলে 2টো, হাইড্রোজেনের 2টো। তাহলে এখন এই যে স্ট্রাকচারটা ইলেকট্রনস জোড় গঠন করেছে, যে জোড়টার সমান অধিকার থাকছে, ফলে কি হচ্ছে? তারা একটা বলে আকর্ষিত হয়ে একটি অণু গঠন করছে। এইভাবে অণু গঠন করবার ক্ষমতাটাকে আমরা বলি সমযোজ্যতা, আর যৌগটাকে আমরা বলি সমযোজী যৌগ। এই সমযোজ্যতা কোন কোন মৌলের ক্ষেত্রে দেখা যায়? যে সমস্ত মৌলগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অণু গঠন করে তাদের ইলেকট্রন বিন্যাস যদি 4 5 6 এই রকম লেভেলে হয়, অর্থাৎ একটা অপরটার এরকমই বেশি সংখ্যক ইলেকট্রনস থাকে, তখন তারা সমযোজ্যতা গঠন করে এবং সমযোজী যৌগ গঠন করে। সমযোজ্যতা দ্বারা সমযোজী যৌগ গঠন করে। ওকে, আচ্ছা, আবার আরেকটা উদাহরণের কথা আমরা বলি। এখানে কতগুলো অণুর কথা বলেছি,
সেই অণুগুলোর গঠন লুইস ডট দ্বারা দেখাবো। লুইস বিন্দু গঠন অর্থাৎ ইলেকট্রনকে আমরা বিন্দু দিয়ে দেখাবো, এক জোড়া ইলেকট্রনসকে এরকম ডট জোড়া দিয়ে দেখাবো, দেখিয়ে এই অণুটার গঠনটাকে দেখানোটাকে আমরা বলি লুইস বিন্দু গঠন। ওকে, লুইস ডট স্ট্রাকচার। দেখো প্রথমত অ্যামোনিয়াতে কি কি আছে? নাইট্রোজেন, ইলেকট্রন বিন্যাস 2, 5। আমরা এই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনসটাই কেবলমাত্র দেখাচ্ছি। 1, 2, 3, 4, 5 ডট দ্বারা দেখিয়েছি। আচ্ছা, এবারে হাইড্রোজেন 1, 3টে হাইড্রোজেন আছে, 3টে হাইড্রোজেন, এর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনস দেখালাম। ওকে, তাহলে এই ডটটাকে আমরা এই যে জোড় হিসাবে দেখাচ্ছি, এটা জোড়, এরা জোড় গঠন করলো, এরা জোড় গঠন করলো। এবারে আমরা দেখে নিই নাইট্রোজেনের 8টা সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনস হচ্ছে কিনা। নাইট্রোজেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হাইড্রোজেনের, প্রত্যেকটা হাইড্রোজেনের হয়েছে। তাহলে এটাকে আমরা কীরকম দেখাবো? নাইট্রোজেন, ওই ইলেকট্রন ডটটাকে আমরা এক বন্ধন দ্বারা দেখাচ্ছি, একটি বন্ধন, এক জোড়া ইলেকট্রনস এক বন্ধন। ওকে, গঠন স্ট্রাকচার ক্লিয়ার। এবার আসছে মিথেন, কার্বন 2, 4, হাইড্রোজেন 1, তাহলে কীরকম হচ্ছে? মিথেন CH4 1, 2, 3, 4, কার্বনের 4টা সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনস দেখালাম। এবার হচ্ছে হাইড্রোজেন 1, 1, 1, 1 দেখিয়েছি। এ দিচ্ছে মিলে একটা, এটা একটা জোড় গঠন করলো, এই দুটো ইলেকট্রনস একটা জোড় গঠন করলো, এই দুটো ইলেকট্রনস মিলে একটা জোড়, এই দুটো ইলেকট্রনস মিলে একটা জোড় গঠন করলো। ওকে, তাহলে কি হচ্ছে? একটা জোড় এক বন্ধন। ওকে, মিথেনের গঠন স্ট্রাকচার। ওকে, এবার আসছি হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন 1, ক্লোরিন 2, 8, 7। ওকে, 1, 2, 3, 4, 5, 6, 7 এ দিয়েছে, মিলেই জোড়টা গঠন করেছে, তাতে দুজনেরই সমান অধিকার থাকছে। ওকে, দেখো এই ক্লোরিনের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, হাইড্রোজেনের 2 হচ্ছে, তাহলে Cl সিঙ্গেল বন্ড H। এই যে ইলেকট্রনকে বিন্দুর সাহায্যে চিহ্নিত করে দুটি পরমাণুর এক জোড়া ইলেকট্রনসকে দেখিয়ে যে গঠন স্ট্রাকচারটা দেখানো হচ্ছে তাকে আমরা বলছি লুইস বিন্দু গঠন। এভাবে পরীক্ষাতে থাকবে, লুইস বিন্দু গঠনের সাহায্যে দেখাও। ওকে, নেক্সট আমরা আসছি অক্সিজেন। অক্সিজেন কত? 2, 6। চলো দুটো অক্সিজেন আমরা 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6 একটা জোড় গঠন করছে, দুটো জোড় গঠন করছে। এখন এই অক্সিজেনটার 1, 4, 5, 6, 7, 8, এই অক্সিজেনটার 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হয়েছে 8টা। তাহলে এরা দুটো ইলেকট্রন জোড় গঠন করছে, তার মানে এইটাকে আমি বলছি দ্বিবন্ধন, দ্বিবন্ধন। ওকে, গঠন স্ট্রাকচার ক্লিয়ার হলো, দ্বিবন্ধন গঠন করছে, দুটো ইলেকট্রন, দ্বিবন্ধন মানে দুটো ইলেকট্রনস জোড় আছে তাদের মধ্যে। ওকে, এবার আসছে ইথিলিন C2H4C 1, 2, 3, 4, 5, 6 1, 2, 3, 4, 5, 6 কার্বনের 6টা হুর
কার্বনের কটা C2H4, কার্বনের কটা 4টা, 1 2 3 4, 1 2 3 4 হচ্ছে। হাইড্রোজেন একটা জোড় গঠন করলো, এ পাশের হাইড্রোজেন একটা জোড় গঠন করলো, এদের একটা জোড় গঠন করলো, এই একটা জোড় গঠন করলো, এই একটা জোড় গঠন করলো, এই একটা জোড়। দেখো এই হাইড্রোজেনটা একটা জোড় গঠন করেছে, কার্বন একটা দিয়েছে, হাইড্রোজেনের একটা, এই হাইড্রোজেনটা কার্বনের একটা, হাইড্রোজেনের একটা নিয়ে জোড়, কার্বন কার্বনে দুজনে মিলে দুটো জোড় গঠন করেছে হচ্ছে। তাহলে কীরকম স্ট্রাকচারটা হচ্ছে, সি সি দুটো জোড়ে, হাইড্রোজেন একটা, এর সাথে একটা হাইড্রোজেন, এর সাথে একটা হাইড্রোজেন, এর সাথে একটা হাইড্রোজেন করে তৈরি করেছে মিথেন, এই সরি ইথিলিন তৈরি করেছে। ওকে, চলো এবার আসছি অ্যাসিটিলিন। এবার আসছি অ্যাসিটিলিন, C2H2, সি 1 2 3, সি 1 2 3 1 1, 4টা হয়েছে এই কার্বনের, 1 2 3 4, 1 2 3 4 হয়েছে। একটা হাইড্রোজেন জোড় গঠন করেছে, একটা হাইড্রোজেন জোড় গঠন করেছে, এটা একটা জোড়, এটা একটা জোড়, এটা একটা জোড়। তাহলে কী হচ্ছে, সি 3টে বন্ধন, হাইড্রোজেনের জোড়। ওকে, এটা হচ্ছে কি ইথিলিনের, এটা ত্রিবন্ধনে যুক্ত হয়েছে। দেখো কার্বন কার্বন, এখানে ত্রিবন্ধন, এটা এক বন্ধন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনে যুক্ত হতে পারে, সমযোজী বন্ধন, এক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন হতে পারে। এই সমযোজী বন্ধন বা সমযোজী যৌগ সম্পর্কে পর্যন্ত আমাদের আছে। এখানে সমযোজী যৌগের ক্ষেত্রে কতগুলো ধর্ম, এদের গঠন সাধারণত তরল বা গ্যাসীয় হয়, এদের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক অনেক কম, এরা আয়নিত হতে পারে না, এদের ক্ষেত্রে এরা দ্রবীভূত হয় না, ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না, ঠিক আছে, অর্থাৎ জলে দ্রবীভূত হয় না এরা। ওকে, আর এই আয়নীয় যৌগ সমযোজী যৌগ কোন কোন গঠন করবে, এর একটা মনে রাখার বিষয় হচ্ছে গিয়ে, তুমি দেখো দুটো ধরো এক্স এবং ওয়াই, এদের মধ্যে যুক্ত হয়ে এরা একটা অণু গঠন করেছে, এরা সমযোজী না তড়িৎযোজী, এটা দেখবার জন্য এক্স ওয়াইয়ের ইলেকট্রন বিন্যাস দেখো। যদি দেখা যায় এই দুজনের ইলেকট্রন বিন্যাস 1 2, একজনের 5 6 এইরকম টাইপের, তাহলে এরা তড়িৎযোজী যৌগ গঠন করবে। আবার যদি দেখা যায় এক্স ওয়াই দুজনের ইলেকট্রন বিন্যাস 4 5 6 উচ্চ ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ শেষ কক্ষের ইলেকট্রন সেটা, তাহলে এরা সমযোজী বন্ধন গঠন করবে। অর্থাৎ দুটো পরমাণু তাদের মধ্যে যদি 1 2 অথবা 5 6 থাকে, মানে ধাতু এবং অধাতু সাধারণত কী ধরনের যৌগ গঠন করবে, তড়িৎযোজী যৌগ, ঠিক আছে। আর যাদের ইলেকট্রন বিন্যাস 4 5 6 4 5 6 এইরকম দুটো মৌলের সাথে যৌগ গঠন করছে, তারা সাধারণত সমযোজী যৌগ হবে। ওকে, থ্যাংক ইউ।